বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়। এই অধ্যায়ের আমি সাজেশন দেব, কেননা কিছুদিন পরেই হচ্ছে এইচএসসি ফাইনাল পরীক্ষা। আগামী 30 জুন থেকে এইচএসসি ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধু যে এইচএসসি 24 ব্যাচের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখি যে তারাই এই ক্লাসটা দেখবে তেমনটা না। আসলে যাদের ইকোনমিক্স আছে তারা সবাই এই ক্লাসটি দেখলে অনেক উপকৃত হবে, এবং বিশেষ করে এইচএসসি 24 ব্যাচ আমি এখন যে কথাগুলো বলবো বা এই অধ্যায় থেকে যে সাজেশনটি দেব ইনশাআল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। তো অধ্যায়ের নাম হচ্ছে সামগ্রিক আয় ও ব্যয়। কি বললাম? অধ্যায়ের নাম হচ্ছে সামগ্রিক আয় ও ব্যয়। এই অধ্যায়ের মধ্যে আমরা যেগুলো আলোচনার বিষয় পাবো সেগুলো হচ্ছে আমরা প্রথমে পাবো যে সামগ্রিক আয় কাকে বলে। যে সামগ্রিক আয় হচ্ছে একটি নির্দিষ্ট সময়, সাধারণত একটি আর্থিক বছরে একটি দেশে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার বর্তমান বাজার মূল্যকে বলা হয় কি? সামগ্রিক আয়। এবং সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতি হচ্ছে তিনটা: উৎপাদন পদ্ধতিতে সামগ্রিক আয় পরিমাপ, আয় পদ্ধতিতে সামগ্রিক আয় পরিমাপ এবং ব্যয় পদ্ধতিতে সামগ্রিক আয় পরিমাপ। এই তিনটা পদ্ধতি ভালো করে পড়তে হবে, কেননা এগুলো বেসিক জিনিস। এরপর আমরা এখানে যে বিষয়টি পাবো খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জিডিপি ও জিএনপি। মনে রাখতে হবে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই এখান থেকে বেশি। যে জিডিপি কাকে বলে, জিএনপি কাকে বলে, এনডিপি কাকে বলে, এনএনপি কাকে বলে, জিডিপি ও জিএনপির মধ্যে পার্থক্য কি, এই রকম যে বিষয়গুলো সেগুলো আসতে পারে। এবং সবচেয়ে এখানে যে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটি হলো যে কোনো কিছু উদ্দীপক দেওয়া থাকবে, যেমন দেওয়া থাকতে পারে যে ডিসি এত, তারপরে দেওয়া থাকতে পারে যে সিসিএ এত, এবং দেওয়া থাকতে পারে এক্স মাইনাস এম এত। সেখান থেকে বলতে পারে গ নম্বরে যে জিডিপি নির্ণয় করো অথবা জিএনপি নির্ণয় করো, এবং ঘ নম্বরে বিভিন্ন প্রশ্ন দিয়ে বলবে যে জিডিপি ও জিএনপির মান কিভাবে একই হবে এবং কিভাবে ভিন্ন হবে সেগুলো আলোচনা করো। তো আমরা আজকে যেহেতু সাজেশন দিচ্ছি, ইনশাআল্লাহ এই অধ্যায়ে আমি এ টু জেড আলোচনা করব, কেননা আমি অফলাইনে পড়াইতে গিয়ে স্টুডেন্টের সবচেয়ে বেশি যে অধ্যায় সমস্যা হয়েছে সেটি হচ্ছে এই 9 অধ্যায়। সুতরাং এই 9 অধ্যায়ের এ টু জেড নিয়ে আমি কথা বলবো, এবং প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা টপিকস আলোচনা করব। তো জিডিপি জিএনপির পর আমাদেরকে এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় জানতে হবে, যে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ। কি নির্ধারণ? ভারসাম্য জাতীয় আয় নির্ণয় অথবা নির্ধারণ। আমরা জানি ভারসাম্য জাতীয় আয় নির্ণয় অথবা নির্ধারণের সূত্র হচ্ছে y ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। এখানে y বলতেছে ইনকাম, অর্থাৎ হচ্ছে আয় নির্ধারণ করতে হবে। এখানে সি হচ্ছে ভোগ ব্যয়, আই হচ্ছে বিনিয়োগ ব্যয়, এবং জি হচ্ছে সরকারি ব্যয়। এই ভারসাম্য জাতীয় আয় নির্ণয় থেকে সবচেয়ে বেশি পরিমাণ সৃজনশীল প্রশ্ন হয়েছে। এই টপিক থেকে যত পরিমাণ সৃজনশীল প্রশ্ন হয়েছে এই অধ্যায়ে, অন্য কোনো টপিক যদি সবগুলো যোগ করা যায় তারপরে এর সমান হবে না। এরপর এখানে আমি লিখেছি সিওএস রেখা অঙ্কন। অনেকেই হয়তো বা বুঝতেছে না সি আর এস কি। মনে রাখতে হবে সি হচ্ছে ভোগ এবং এস হচ্ছে সেভিংস, অর্থাৎ ভোগ ও সঞ্চয় রেখা অঙ্কন করতে হবে। আমাদের যে কোনো দুটা সমীকরণ দেওয়া থাকবে, এই সমীকরণের মাধ্যমে স্বাধীন চলকের বিভিন্ন মান নিতে হবে। স্বাধীন চলকের বিভিন্ন মান নিলে অধীন চলকের মান কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। এবং আমরা জানি এইরকম একটা উদ্দীপক দেওয়া থাকতে পারে, যে দেওয়া থাকতে পারে যে সি ইকুয়াল টু 50 প্লাস 0.8 ওয়াই। তো এটি হচ্ছে একটা ভোগ অপেক্ষক। এখানে আমরা জানি ওয়াই হচ্ছে ইনকাম, আর এই অপেক্ষক বা এই সমীকরণের মধ্যে আয়টা হচ্ছে স্বাধীন চলক। কি চলক? ওয়াই হচ্ছে স্বাধীন চলক, এবং সি অর্থাৎ ভোগ হচ্ছে অধীন চলক। কেননা আমার আয় যদি বাড়ে তাহলে আমার ভোগের পরিমাণ বাড়বে, আমি বেশি পরিমাণ ভোগ করব। আয়ের পরিমাণ যদি কমে তাহলে আমি কম পরিমাণ ভোগ করব। এই জন্য এখানে আমাদের ওয়াই এর বিভিন্ন মানের জন্য ভোগের বিভিন্ন মান পরিবর্তন হবে, কারণ ওয়াই হচ্ছে এখানে স্বাধীন চলক। এইরকম একটা সমীকরণ দেওয়া থাকবে, এখানে ওয়াই এর মান নিলেই কিন্তু আমরা ভোগের মান পাবো, এবং আমরা যখন ভোগের পরিমাণ পাবো, ভোগের পরিমাণ পাইলে কিন্তু সেখান থেকে অটোমেটিক কিন্তু আমরা সেভিংস এর পরিমাণ পাবো। কেমনে সেভিংস বের করতে হয় ইতিমধ্যেই তোমরা হয়তোবা বিভিন্নখানে শিখেছো, অথবা আমার যারা অফলাইনের স্টুডেন্ট রয়েছে তোমাদেরকে আমি ভালোভাবে শিখাইছি। তারপর আমি বলে দিচ্ছি যে কিভাবে আমাদেরকে এই ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় রেখা অঙ্কন করা যায় অথবা সঞ্চয়ের মানগুলো নির্ণয় করা যায়। আমরা জানি এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, অথবা আমাদের আয় যেটা থাকবে সেখান থেকে আমাকে ভোগের পরিমাণ বাদ দিলে যাহা অবশিষ্ট থাকবে তাই হচ্ছে সঞ্চয় অথবা সেভিংস। তো এটি ইম্পর্টেন্ট। এরপর লাস্ট যে টপিকসটা মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এস ইকুয়াল টু আই, সঞ্চয় ও বিনিয়োগের সমতা সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করো।
আমাদেরকে জানতে হবে যে সঞ্চয়তে কি আর আয়তে কি। সঞ্চয় মিনস সেভিংস, আয় মিনস ইনভেস্টমেন্ট। তবে একটা কথা আছে, যাহাই সেভিংস তাহাই ইনভেস্টমেন্ট, অথবা যাহাই সঞ্চয় তাহাই হচ্ছে বিনিয়োগ। সঞ্চয় হচ্ছে বিনিয়োগের পূর্ববর্তী ধাপ, আর বিনিয়োগ হচ্ছে সঞ্চয়ের পরবর্তী ধাপ। আমরা সঞ্চয় করি অথবা আমরা বিভিন্ন টাকা পয়সা জমাই কি জন্য? কোনো কাজে লাগানোর জন্য। যখন আমরা এই টাকাটাকে কোনো কাজে লাগাই তখন সেটি হয়ে যায় ইনভেস্টমেন্ট। তাহলে যাহাই সঞ্চয় তাহাই ইনভেস্টমেন্ট। তাহলে এখন আমাদেরকে এই সঞ্চয় এবং বিনিয়োগের সমতা সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ করতে হবে। মূলত আমরা এই সঞ্চয় এবং বিনিয়োগ দুই ভাবে দেখাইতে পারবো, একটি হচ্ছে জ্যামিতিক ভাবে দেখাইতে পারবো এবং আরেকটি হচ্ছে আমরা গাণিতিক ভাবে দেখাতে পারবো। তো এই হচ্ছে এই অধ্যায়ের সাজেশন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এক একটা করে টপিক ধরবো এবং সলভ করব। আগে আমরা 9 অধ্যায় শেষ করব, কেননা স্টুডেন্টের সবচেয়ে বেশি কনফিউশন এবং সবচেয়ে বেশি সমস্যা থাকে এই 9 অধ্যায়ে। ধন্যবাদ।